ডিয়ার লার্নার্স আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব অন্য একটা পোয়েম, আরও একটা পোয়েম নিয়ে আমি আসলাম। সেটা হচ্ছে এমিলি ডিকিনসনের লেখা হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স। Emily Dickinson is an American poet. She is a modern poet. মডার্ন পোয়েমের ভাবনাগুলো বা মডার্ন পোয়েটদের ভাবনাগুলো বা মডার্ন পোয়েমের থিমগুলো হচ্ছে মডার্ন চিন্তাধারা। মানে হচ্ছে এক সময় যখন রোমান্টিক পোয়েটরা ছিল, তাদের চিন্তাধারা ছিল খুবই ইমাজিনারি। তারা হচ্ছে বাস্তব জীবন থেকে একটু ভিন্নভাবে চিন্তা করত। তারা হচ্ছে কল্পনার জগতে বিচরণ করত। তারা অতীতকে তারা গ্লোরিফাই করত, অতীতে যেতে চাইতো, মানে কীরকম অতীতে নিজেদেরকে নিমগ্ন করে রাখতো। দূরবর্তী কোনো মানে হচ্ছে রিমোট প্লেসের প্রতি তাদের একটা আকাঙ্ক্ষা, একটা ভালো লাগা, একটা নস্টালজিক একটা ছিল। মানে নস্টালজিক বলতে যেটা দূরবর্তী কিছু কিংবা অতীতের কিছু, এটাকে নস্টালজিয়া। তাদের মধ্যে নস্টালজিয়া ছিল, ইমাজিনেশন ছিল, এবং তারা সব কিছুকে ভালোবাসে। মানুষ ভালোবাসে, প্রকৃতিকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, মাকে ভালোবাসে, পরিবার পরিজনকে ভালোবাসে। প্রচুর ভালোবাসা তাদের ছিল। তো ওই ভালোবাসার মানে উচ্ছ্বাসটা এত বেশি ছিল, তারা কল্পনা জগতে এমনভাবে বিচরণ করত, এমনভাবে লিখত যে বাস্তবে যা সম্ভব না তাও তারা কল্পনার যত আধিক্য আছে, সমস্ত আধিক্য, সব কিছু আবেগ ঢেলে ইমোশনটার কী ছিল, মানে ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস ছিল তাদের মধ্যে। ওইটা তারা মনের মাধুরী মিশিয়ে লিখত এবং অনেক ভালো লাগতো, আমরা পড়ে খুব আনন্দ পেতাম। কিন্তু মডার্ন পোয়েম বা মডার্ন পোয়েটদের মধ্যে রোমান্টিক পোয়েটদের চেয়ে আলাদা, ভিন্নতর। তো তবে তাদের মধ্যে যারা মানে পোস্ট মডার্ন, তাদের চিন্তাধারা আবার একটু ইমোশনাল। আমাদের এখনকার জেনারেশনদেরকে নিয়ে লেখা বা আমাদের থেকে আগে যারা জেনারেশন ছিল তাদেরকে লেখা, তাদেরকে নিয়ে লেখা। তো এরা কারা? এই জেনারেশনটা হচ্ছে আফটার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এই দুটো ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন বিশ্বটা কী হয়ে যায়, দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কেউ হচ্ছে ইসলামকে আঁকড়ে ধরেছিল যেভাবে, ওইভাবেই আছে। আবার কেউ সিভিলাইজেশন, তারপরে মডার্নিজম, আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এরপরে অ্যাচিভমেন্ট অফ সায়েন্স, এগুলোকে কি করে তারা অ্যাকসেপ্ট করতে চাচ্ছে বা অ্যাকসেপ্ট করে, সাদরে অ্যাকসেপ্ট করছে। আর কেউ আবার এগুলোকে অ্যাকসেপ্ট করতে পারেনি। কেন পারেনি? ওই যে যুদ্ধের বিভীষিকাময় তাদের মধ্যে, তাদের অন্তরে গেঁথে আছে, তারা ভয় পাচ্ছে। আবার সেই অ্যাডভান্স অফ সায়েন্স এসে কি আমাদের বিশ্বটাকে আবার কি করে দিবে, আবার লণ্ডভণ্ড করে দিবে, এতগুলো প্রাণ কেড়ে নেবে। সেই জন্য সায়েন্সকে তারা অ্যাকসেপ্ট করতে পারেনি। কারণ সায়েন্সের কারণেই হচ্ছে কি, এই সায়েন্সের অ্যাডভান্সমেন্টের কারণেই তো এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, অ্যাটম বোম এই আবিষ্কারগুলো। সেজন্য তাদের মন মানসিকতা ভেঙে চুরমার হয়ে তাদের তাদের মানসিকতাটা এমন পর্যায়ে পৌঁছছিল যে হোপ অ্যান্ড ডিসপেয়ারের মধ্যে একটা ডাইলেমা সৃষ্টি হয়, এবং এই ডাইলেমার মধ্যে তারা ঘুরপাক খাচ্ছিল। তাদের মধ্যে প্রচণ্ড রকমের হেজিটেশন ছিল, তারা করবে নাকি করবে না, টু বি অর নট টু বির মধ্যে তাদের ইয়াটা ছিল, মাইন্ডটা ডুইন্ডল হচ্ছিল। এমন একটা অবস্থা ছিল কখন, মডার্ন রাইটার বা মডার্ন পোয়েটদের মধ্যে। তারপরে যখন একটু পোস্ট মডার্ন পিরিয়ড শুরু হলো আফটার 1950, তখন আবার মানুষের চিন্তা চেতনার মধ্যে আবার কী হয় আসে, আর একটু স্পিড আসে। এখন মানুষ খুব স্পিডই হয়ে যায়। তখন মানুষ আবার স্বপ্ন দেখে, মানুষ আরও দ্রুততম বিশ্বকে কামনা করে। এবং দেখো, এই যে আমাদের মোবাইল, আমাদের ল্যাপটপ, ইন্টারনেট, এগুলো সবই আমাদেরকে স্পিড এনে দিয়েছে,
তাই না? এরপরে কার আবিষ্কৃত হয়, তারপরে এরোপ্লেন আবিষ্কৃত হয়, এগুলো আমাদের গতি এনে দেয়। এবং আমরা নতুন নতুন ইয়েতে কী বলে কি এটাকে কী বলা হয়, আমরা হচ্ছে আরও বেশি বেশি ইয়েকে করতে থাকি, অ্যাকসেপ্ট করতে থাকি এবং প্রত্যাশা করি আরও বেশি কী বলে রোমাঞ্চকর কিছু, আরও কিছু থ্রিলিং কিছু আমরা কি প্রত্যাশা করি আমরা। তারপরে হচ্ছে যেটা বলবো সেটা হচ্ছে, তবে কি করতে হবে, এর মধ্যে আমাদের এই যে এগুলোকে আবিষ্কার করা, আবিষ্কারগুলোকে গ্রহণ করা, বেশি বেশি মডার্ন হওয়া, মডার্ন নিয়মের সাথে খাপ খাওয়ানো, এগুলোর জন্য কি দরকার, এগুলোর জন্য দরকার একটা প্রত্যাশা, একটা আশা, একটা মাইন্ডসেট, বলতে পারো একটা এইম ইন লাইফ দরকার, তাই না? তো আমার ডেস্টিনেশন অফ মাইন্ড, একটা ডেস্টিনেশন করা, সেট করা, তো এইম সেট করা মাইন্ডের মধ্যে। তো সেই মাইন্ডটা কেমন হবে, মাইন্ডের মধ্যে কেন এইমটা সেট করতে হয়, ওই এইমটা আমাকে আমার ডেস্টিনেশনে পৌঁছাবে, গোলে পৌঁছাবে, আমার জীবনের যেটা লক্ষ্য, সেই লক্ষ্যে আমাকে কি করবে, তাড়িত করবে, আমি সেদিকে ধাবিত হব এবং সেইটা আমি একসময় কি করব, কনকার করব, আমি উইন করব, আমি গেইন করব। এইটাই হচ্ছে মডার্ন পোয়েটদের চিন্তাভাবনা। তারা হচ্ছে ইন্সপিরেশন জাগিয়ে তোলেন, এনকারেজ করেন আমাদেরকে। তো সেরকম একটা লেখাই এমিলি ডিকিনসন এখানে আমাদেরকে উপহার দিয়েছেন। টাইটেল দেখে বোঝা যাচ্ছে, হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স। হোপ মানে আশা, যেটা হচ্ছে আমার একটা জিনিস উইথ ফিদার্স, পালকলা একটা, হোপ হচ্ছে পালকলা একটা জিনিস। উনি বলছে হোপটা পালকলা মানে কি, উড়ে, তাই না? পালক পাখি কী করে, উড়ে। তাহলে ওই হোপটা আমার দরকার, যেটা উড়ে বেড়াবে, স্বপ্ন যেটা আমাকে উড়িয়ে নিয়ে যাবে অনেক দূর, আমার কর্মপরিধিকে অনেক দূর বিস্তারিত করবে, তাই না? আমাকে আমার স্বপ্নকে জাগিয়ে আমাকে স্বপ্নের মধ্যে দিয়ে আমার কর্মজগৎকে কি করবে, অনেক দূর বিস্তৃত করে দেবে। সেজন্য কবি বলছেন, হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স। ওকে, এখন বলছে, হোপ ইজ দ্য থিং উইথ ফিদার্স দ্যাট পারসেস ইন দ্য সোল। বলছে হোপটা একটা ডানাওয়ালা পাখির মতো, অথবা পালকলা একটা জিনিস, যেটা আমাদের আত্মায় বা অন্তরে বিরাজ করে। অ্যান্ড থিংস দ্য টিউন উইদাউট দ্য ওয়ার্ডস অ্যান্ড নেভার স্টপস অ্যাট অল। বলছে এটা এত মিষ্টি সুরে গান গায়, কী ছাড়া, বলছে কোনো শব্দ ছাড়াই এটা অনেক সুন্দর বিনেতারের ইয়ের মতো খুব সুর বাজিয়ে যায়। তার মানে কি বোঝাচ্ছে, আমাদের অন্তরে একটা সুর বিরাজমান থাকে। সেই সুরটা কি, একটা আশার সুর, একটা আশা আমাদের মধ্যে বিরাজ করে। এটা আমাদেরকে সবসময় কি, আমাদেরকে করে দোলা দেয়, আমাদেরকে সবসময় একটা গানের গানের সুরের মতো বাজতেই থাকে অন্তরে। অ্যান্ড নেভার স্টপস অ্যাট অল, এবং এটা কখনোই থামে না, একদমই থামে না, একদমই এটা থামে না। এটা সবসময় কি আমাদেরকে অনর্গল এই সুরটা বাজতেই থাকে আমাদের হৃদয়ে। কী সুর, ওই যে পালকলা একটা পাখির মতো একটা আশা আমাদের মনে কি করে বাজতে থাকে, যেটা আমাদের অন্তরে বসবাস করে। And sweetest in the gale is heard, and sore must be storm. বলছে এটা এত মধুর, এটা ঝাপটা বাতাসের মধ্যে, গেল মানে যেটা একদম ঝাপটা বাতাস, দমকা বাতাসের মধ্যেও আমরা শুনতে পাই সেটার শব্দ। অ্যান্ড সোর মাস্ট বি স্টর্ম, এবং স্টর্মের মধ্যেও সেটার শুনতে পাই, সেটার আস্ফালন শুনতে পাই। অ্যান্ড কুড অ্যাবেশ দ্য লিটল বার্ড দ্যাট কেপ্ট সো মে ওয়ার্ম। আর এই লিটল বার্ডটা আমাকে এতভাবে আবিষ্ট করে রাখে, আমি তখন খুবই উষ্ণ অনুভব করি। স্বাভাবিক। আর প্রত্যাশার মাত্রা যখন খুব বেশি হয়ে যায়, তখন আমরা খুবই ভাবাবেগে আপ্লুত হয়ে যাই এবং আমরা তখন খুব উষ্ণ অনুভব করি। আমি জানি না কার কেমন, আমি যখন আমি খুব আশায় উদ্বেলিত হই, তখন আমার মধ্যে কর্মচঞ্চলতা বাড়ে। আমি এটা করি, ওটা করি, এটা পড়ি, ওটা পড়ি, মানে
সারাদিন দেখা গেছে একটার পর একটা এত কাজ একদিনে আমি করে ফেলি, যেদিন আমার এই আশাগুলো আমাকে কি করে, উদ্বুদ্ধ করে। আবার যখন নিরাশার অন্ধকারে আমি তলিয়ে যাই, কোনো কোনো কারণে হতাশ হই, তখন দেখা গেছে আমার একদম নির্জীব, আমার পুরো সেলগুলো, বডির সমস্ত সেলগুলো কেমন একদম নির্জীব হয়ে যায়। আমার একদম মানে কী বলবো, আমি চলতেই পারি না এই অবস্থা। এই জন্যই কবি বলছেন আমরা সবসময় উষ্ণ অনুভব করি, এবং এগুলো কি করে আমাকে দমকা হাওয়াতে কিংবা ঝড়ো হাওয়াতেও আমাকে কি করে করে রাখে, আন্দোলিত করে, আমাকে তাড়িত করে এবং আমাকে উষ্ণ রাখে। আচ্ছা, এখানে যদি আমরা একটু ইনার মিনিংয়ে যাই, তাহলে এখানে গেইল বলছে ঝাপটা বাতাস। এই ঝাপটা বাতাস কি, দেখো জীবনে চলার পথে আমাদের জীবন কখনোই স্মুথ না, কখনোই আমাদের সমান্তরালে আমাদের জীবন যায় না। সমান্তরাল জীবন, আর সমান্তরাল জীবনটা কি হয়, এটা একটা হয়, একটা মনোটোনাস একটা লাইফ কখনো মনোটোনাস হলে ভালো লাগে না। এটার লাইফটা এমন হওয়া উচিত, এরকম হবে, আবার এরকম আসবে, কিংবা এরকম হতে পারে, এরকম। তবে এরকম যদি হয় এটা খুবই ভালো। তবে এই যে এরকম হলে তো একটু কষ্ট, তাই না? এই যে উত্থান পতন, এইগুলো অবশ্য লাইফে কী নিয়ে আসে, কষ্ট নিয়ে আসে অনেক। দেখা যাচ্ছে এই ধাক্কা সামলিয়ে আবার এখানে উঠা, আবার এখান থেকে যখন এইখানে পড়ে যাওয়া, তখন আবার সামলিয়ে ওঠা কষ্ট, অনেক কষ্ট। কেউ উঠতে পারে, কেউ উঠতেই পারে না। আর কেউ আবার এরকম জীবনটাই দেখেছে, এই উঠছে আবার নামছে, আবার উঠছে নামছে, এরকম কি এটাকে বলা রোমাঞ্চকর একটা কি লাইফ। এই রোমাঞ্চকর লাইফে কিন্তু এনজয়েবল, বা এটা তো বেশি মধুর হয়। তো কারো জীবনে কখনোই সমান্তরাল হয় না। সমান্তরাল লাইফ হয় কাদের, যারা সেন্সলেস পার্সন, যাদের কোনো ধরো উন্মাদ, পাগল, তারা জানে না কোনটা সুন্দর, তারা হাসতে থাকে, সব কিছু নিয়ে হাসে, তাই না? তো আসলে যারা বিবেক সম্পূর্ণ মানুষ, যারা সচেতন মানুষ, যারা স্বপ্নচারী, যারা স্বপ্ন দেখে পৃথিবীকে কিছু দিতে চায়, পরিবারকে কিছু দিতে চায়, নিজের জন্য কিছু কর্মক্ষেত্র তৈরি করে এবং বিশ্বের থেকে চলে যাওয়ার পরে এই কর্মযোগ্য এই পৃথিবীতে নিজের নামটা রেখে যেতে চায়, তারা কিন্তু অনেক কষ্ট, এরকম উত্থান পতন অনেক কিছু তারা করে, হজম করে। শুধু হজম না, এটাই তাদের জীবনের একটা আদর্শ হয়ে যায়, এক সময় এটাই তাদের প্রকৃতি হয়ে যায়। তো এই জন্য বলছে যে এই যে ঘাস্ট মানে কি, গেইল বলছে, গেইল মানে কি, হঠাৎ করে জীবন চলতে হঠাৎ করে একটা দমকা বাতাস মানে একটা জীবনটা উলটপালট হয়ে যায়, কোনো একটা বেসুরে একটা হাওয়ায় তার জীবনটা এলোমেলো হয়ে গেল। সে যেটা করছে সেখানে দেখে সেটাতে ফেইলিওর আসা, বা কোনো দুঃখ যাতনা, বা কোনো রোগ, কোনো একটা কিছু এসে তার জীবনটাকে একটু এলোমেলো করে দেয়। আবার মিষ্ট মানে তো ঝড়, একেবারেই লণ্ডভণ্ড। তাহলে এইরকম লণ্ডভণ্ড যখন হয়ে যায়, তখনও কি করে, তখনও আশার বাণী কি শোনাতে থাকে, কে, ওই যে হোপটা, আশা গান গাইতে থাকে। এই জন্যই মানুষ এই যে পড়ে গেছে, এই যে পতন, এখান থেকেও আবার এখানে উঠে যেতে পারে চূড়ায়, আবার হয়তো বা কোনো একটা ভুলের কারণে কিংবা যে কোনো কিছু কারণে হোক, সে আবার ধস নেমে গেল। তো এরকম, কিন্তু এগুলোর মধ্যেও কী করতে হবে বলছে, এই ফিদারওয়ালা এই আশার পাখিটা অন্তরে লালন করতে হবে, এটাকে জাগ্রত রাখতে হবে। তারপরে আবার পড়ছি আমি কবিতাটা। I've heard it in the celestial land and on the strangest sea, yet never in extremity it asked a curb for me. বলছে বলছে আমি এটা শুনি, এটার সুর শুনি, এই যে সিম্ফনি অফ হোপ, এটা আমি শুনি কোথায়, সিলেস্ট ল্যান্ড মানে কোল্ডেস্ট ল্যান্ড। সবচেয়ে যদি একেবারে ধরো হিমাঙ্কের নিচে যেখানে আবহাওয়া বিরাজ করে, সেটা ধরো আমরা মেরু অঞ্চলে গেলাম, উত্তর মেরু বা দক্ষিণ মেরুতে গেলাম, সেখানে গিয়ে আটলান্টিক মহাসাগরে গেলাম, তো সেখানে অ্যান্টার্কটিকা মহাদেশে গেলাম, সেখানে গেলে কি হয়, সেখানেও আমাকে হোপ থাকবে, সেখানেও যাদের স্বপ্নচারী যারা, তাদের স্বপ্ন সেখানেও থাকে, তাই না? তারা সেখানেও স্বপ্ন দেখে, সেইখানেও গিয়ে একদম ইগলুদের মতো জীবনযাপন করে একদম সুন্দর জীবনযাপন করতে পারে, তাই না? বলে যে পারে সে সব জায়গায় পারে, সে শূন্যেও কি ঘর বানাতে পারে, তাই না?
আবার স্বপ্নের স্বপ্নের নৌকা পাহাড়েও চলে, তাই না? পাহাড়ে চলে, সব জায়গায় চলে। আর মনটা কি থাকে, স্বপ্নের মনটা কি হয়, খুব রঙিন থাকে, একদম রঙিন পাখাওয়ালা পাখি, রঙিন পাখির মতো ডানাওয়ালা পাখি উড়ে বেড়ায় এখান থেকে ওখানে খুব দ্রুত, তাই না? অ্যান্ড অন দ্য স্ট্রেঞ্জেস্ট সি, এবং সেই আনফ্যামিলিয়ার আনইউজুয়াল কোনো সিতে, সমুদ্রেও কি করে এটা হচ্ছে থাকে, এটা ভাসমান থাকে। অন দা বলছে, অন দা মানে এটা নৌকার মতো, এটা একটা সেল মানে পালওয়ালা নৌকার মতো, পাল তুলে বেড়ায়, পাল তুলে বেড়ায় মানে এগুলো সব প্রতীকী অর্থ। পাল তুলে বেড়ায় মানে স্বপ্নের পাল তুলে বেড়ানো মানে স্বপ্ন তোমার মধ্যে ধোলা দেয়। ইয়েট নেভার ইন এক্সট্রিমিটি, কিন্তু বলছে তবুও কখনো কি হয় না, এটা এত বেশি কি হয় না, লিমিট ক্রস করে না, কখনোই এটা লিমিট ক্রস করে না, বা লিমিট ক্রস করা উচিত না। স্বপ্নটা এত বেশি বাদাম বোঝো, বাদাম মানে পাল তুলে একদম এত ছেড়ে দেওয়া উচিত না, তাই না? কিছুটা কন্ট্রোল থাকা উচিত। কার কন্ট্রোল? এই যে এই হোপের মালিক, তাই না? যে স্বপ্ন চারে তাকে কি করতে হবে, এই স্বপ্নের লাগাম টেনে ধরতে হবে। আর স্বপ্নের লাগাম না ধরলেই তো, টেনে না ধরলেই কিন্তু কি হয়, জীবনটা কেওস হয়ে যায়, জীবনটার মধ্যে কি আসবে, আপস অ্যান্ড ডাউনস বেশি আসবে। ইট আক্স দ্য ক্রাম অফ মি, বলছে এটা আমার মধ্যে, ইট আক্স এটা আমাকে এক ধরনের খাবার যোগায়। এটা মর্সেল অফ মানে খাবারের হচ্ছে, ক্রাব মানে হচ্ছে খাবারের কণা, শস্য কণা বা খাবারের অংশ বিশেষ ছোটো ছোটো, হ্যাঁ, পার্সেল অফ পার্টিকেল অফ ফুড বলতে পারি। হ্যাঁ, এগুলো আমাকে কি করে, এগুলো আমাকে যোগায়, এটা আমাকে অফার করে এই খাবার, ঠিকই। হ্যাঁ, তো স্বপ্নের মাধ্যমে আমি কি করি, অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখি, আমি এই চাকরি করবো, এই করবো, এত টাকার মালিক হব, আর যে এটা আমাকে এই খাবার দিব, ওই খাবার, আমি স্বপ্নে দেখি আমি এই খাবার খাচ্ছি, ওই খাবার খাচ্ছি। তাহলে স্বপ্নটা আমাকে কি করে, আমার কর্মকে নির্ধারণ করে, আমার কর্মযাত্রাকে কর্মযাত্রা সেট করে দেয়, আমার কর্ম রুটিন সেট করে দেয়, আমার স্থলকে ম্যাপ আকারে দেখিয়ে দেয় যে তুমি এইভাবে এই গন্তব্যে যেতে পারো, ওখানে গেলে তোমার সাকসেস আছে, তাই না? এরকম। তাহলে কিন্তু কবি এটাও বলছে, হোপটা কি হবে না, সব জায়গায় বিরাজ করবে, কি তুমি দুঃখে, কি তুমি সুখে, দেখো মৃতের বাড়িতে গেছো, তুমি ওখানে তোমার হয়তো খুব আত্মীয় একজন মারা গেছে, তার নিয়ে তুমি শোক করো, শোকের মাঝেও তোমাকে ওই মিষ্টি সুরে এসে নীরবে গান গাইতে আছে। কারণ ওই যে দেখো, মৃত্যুর পরে একজনকে নিয়ে তুমি শোক করছো, কিন্তু কখন তুমি কি মরে গেছো, তুমি কাঁদতে কাঁদতে মরে যাওনি, তুমি আবার পরের দিন কর্মব্যস্ত জীবনে আবার ফিরে গেছো, তুমি আবার নতুন স্বপ্ন দেখেছো, তাই না? তো এরকম আমাদের স্বপ্নগুলো সবসময় কি থাকে, এরকম থাকে সবসময়। আমাদেরকে কি আপস অ্যান্ড ডাউন্সের মাঝেও আমরা কী করি, একবার ডাউন্স হলো সেখান থেকে আমরা নিজেকে কামব্যাক করে আবার একটা সুন্দর স্বপ্ন দেখি, সুন্দর পৃথিবী কল্পনা করি, আবার সুন্দর জগৎ তৈরি করি, এবং আমরা একসময় আমাদের গন্তব্যে আমরা পৌঁছি, তাই না? এবং আমরা সাকসেসফুল লাইফ লিড করি বা সাকসেসফুল একটা পজিশান হোল্ড করি। ওকে বন্ধুরা, তাহলে আমরা আজকে এই পর্যন্ত এখানে শেষ করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে।